টুডে স্টোরি এক্সক্লুসিভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পল্লবী। আর আজকে যাকে পেয়ে গিয়েছি সঙ্গে, তিনি যে শুধু একজন টলিউডের সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট তা কিন্তু নন, তিনি একজন প্রস্থেটিক মেকআপ বিশেষজ্ঞ। দীর্ঘ 30 বছর ধরে তার কাজ চলছে একের পর এক সিনেমা একেবারে সামনে, জোর কদমে প্রস্তুতি চলছে। সঙ্গে রয়েছেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু। দাদা, আপনাকে স্বাগত। আর আজকে একদমই আমাদের সৌভাগ্য যে দাদার স্টুডিওতে আমরা চলে এসেছি, একদম এক্সক্লুসিভ। এর আগে হয়তো এই স্টুডিও কেউ দেখেনি। তো এই যে একের পর এক এখন সিনেমায় দেখা যাচ্ছে প্রস্থেটিক মেকআপের গুরুত্ব বাড়ছে। একদিন তো টলিউড এটাকে ব্রাত্য করে রেখেছিল, আর এখন যে ধরনের চরিত্র আমরা দেখতে পাচ্ছি, সে ধূমকেতু হতে পারে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, নায়ককে আর চেনা যাচ্ছে না, একটা সম্পূর্ণ অন্য মানুষ। তো কতক্ষণ লাগছে এই কাজটা? আর প্রস্থেটিক মেকআপ নিয়ে অনেকেই এখনো জানেন না, তো তাদেরকে কি বলবেন বিষয়টা? প্রথমে একটা জায়গায় একটু ডিফার করছি যে প্রথমে কেউ পাত্তা দেয়নি ব্যাপারটা তা না, পাত্তা দিয়েছে। অ্যাকচুয়ালি খুব কম সংখ্যক ডিরেক্টরই প্রস্থেটিক্স নিয়ে তখন ভেবেছেন আর কি। কলকাতার প্রথম ছবি যদি হয়, পাতাল ঘরে প্রস্থেটিক্স ইউজ হয়েছিল বিপ্লব চ্যাটার্জির ওপর। যদি মানে কলকাতায় প্রথম প্রস্থেটিক্স বলতে হয় তাহলে সেটা কিন্তু পাতাল ঘর, এটা জানতে হবে সবার। তো তখন যেহেতু আমরা নিজেদেরকে রেডি করে উঠতে পারিনি বা রেডি করে উঠলেও লোকে জানেনি, তাই জন্য তখন আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি। এটাই হচ্ছে ব্যাপার, যে কারণে আপনার মনে হচ্ছে যে ব্রাত্য, কিন্তু আই থিঙ্ক ওটা ব্রাত্য নয়। কারণ যখন পাবলিক জানতে পেরেছে বা ডিরেক্টর বা প্রডিউসাররা জানতে পেরেছে যে কলকাতাতেও প্রস্থেটিক হয় এবং কেউ না কেউ করে, বা আমি করি বা আমার মতো আরও 2-1 আমার বন্ধুরা করে, তো তখন তারা কিন্তু ডিরেক্টররা সেরকমভাবে ভাবতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে আমি কয়েকটা নাম বলবো। সৃজিত মুখার্জি সবার আগে, অরিন্দম শীল, কমলেশ্বর মুখার্জি, তারপরে হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। এরা প্রত্যেকেই কিন্তু প্রস্থেটিক্স নিয়ে কাজ করেছে এবং আমাকে দিয়ে তারা কাজ করিয়েছে। এবং ওখান থেকেই লোকে মানে বেসিক্যালি সৃজিতদা যে সুযোগটা দিয়েছে, কারণ ও জানতো যে আমি করি। তার আগেও আরও 2টো ছবিতে আমি করেছিলাম, সেগুলো হচ্ছে 13 সাল 14 সালে শুভশ্রীর মুখের ওপর, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবিগুলো রিলিজ হয়নি। ওই একটা ছবি, আরেকটা মহাভারত বলে ফিল্ম হওয়ার কথা ছিল, তাতে কমলেশ্বর দা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ছবিগুলো তৈরি হয়নি। তাহলে প্রস্থেটিক্স সম্পর্কে অনেক আগে মানুষ জানতো এবং আমরা যে কলকাতার যারা মেকআপ আর্টিস্ট আছে তারা যে করছে কেউ কেউ, সেটাও জেনে যেত, কিন্তু সেটা তখন রিলিজ হয়নি। কিন্তু তারপরে ঝুলপিকার রিলিজ হয়েছে 15 সালে, লোকে জেনে গেছে। তো এরকম আর কি, জুলপিকার, তারপর এক যে ছিল রাজা, ইয়তি অভিযান, ভিঞ্চিদা, সবচেয়ে বড় কথা ভিঞ্চিদা, তারপর গুমনামি, এইগুলো ব্যাক টু ব্যাক সৃজিতদা আমাকে সুযোগ দিয়েছে। অরিন্দম দা মায়া কুমারী করেছিলেন, তখন সুযোগ দিয়েছে। তার আগেও আরও 2-1টা কাজ। কমলেশ্বর দা চাঁদের পাহাড়ে করেছিলাম, চাঁদের পাহাড় খুব হিট ছিল, কিন্তু লোকে তখন অতটা ভাবেনি যে এই বিষয়টা করা যায়। তারপর দেবের চ্যাম্পেও আমি ছোট করে প্রস্থেটিক ইউজ করেছিলাম, মুখের যে মারা ফাটাগুলো। তো যেহেতু কলকাতার লোক করছে, তখন অতটা লোকে ভাবেনি যে এরা করতে পারে বা করবে, কারণ প্রথম থেকে লোকে ওই ভরসাটা করেনি। তো এই ভরসাটা জোগাতে আমার টাইম লেগে গেছে, কারণ আমি প্রস্থেটিক্স নিয়ে পড়াশোনা 96 থেকে শুরু করেছি, যখন চাচি 420 রিলিজ হয়, এবং ওই সময় থেকেই আমার পড়াশোনা স্টার্ট। কিন্তু সুযোগ পেতে অনেক সময় লেগে গেছে, সেটা ধরে নাও 12-13 সালে, আর 14-15 থেকে আমার অ্যাকচুয়ালি মানে এই ব্যাপারে লোকে জানতে পারা। এবং তখনও এইরকম এতটা কন্টেন্ট মুভি তৈরি হয়নি, তখন ডিরেক্টররা বেশিরভাগ ফাইটিং ফিল্ম টিয়ে করতো, যেমন আমাদের হাটকে কমার্শিয়াল হয়, নাচ গান ফাইট। তো আস্তে আস্তে এই কন্টেন্ট ব্যাপারটা এসে গেল, যখন থেকে এটা আত্মপ্রকাশ করলো, সবাই ভাবতে শুরু করলো, এখন সবাই কাজ করছে। রিসেন্ট একটা মুভির কাজ করবো, প্রতীক্ষিত বাসু, মানে একদম মানে মোস্ট হ্যাপেনিং ডিরেক্টরদের মধ্যে একজন। তো ওর একটা ছবি রিসেন্ট, আমার একটা ছবি আসবে আকাশ মালাকারের বহুরূপ। তো এগুলোতে পরপর কাজ চলছে, লোকে ভাবতে শুরু করে দিয়েছে এবার প্রস্থেটিক্স নিয়ে। কতক্ষণ লাগছে এক একটা মেকআপ করতে? কারণ বহুরূপে 7টা লুক আছে সোহমদার, তো সেক্ষেত্রে কতক্ষণ লাগছে? বহুরূপের 7টা লুক, এগুলো ডিপেন্ড করে কি ধরনের মেকআপ হচ্ছে। ওখানে যে লুকগুলো আছে তাতে হাইয়েস্ট মেকআপে লাগছে 1.5 থেকে 2.25 ঘন্টা, মানে নিট টাইম একদম। যখন থেকে অ্যাক্টর বসছে মেকআপে তখন থেকে 1.5 থেকে 2.25 ঘন্টা, যেটা সবচেয়ে হাইয়েস্ট। আর বাকিগুলো হচ্ছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 45 মিনিট এরম করে। আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সেখানে জিদ্দাকে চেনাই যাচ্ছে না একেবারে। বিপ্লবী অনন্ত সিংহ তিনি ক্যারেক্টারটা করছেন, তো সেই লুকটার ব্যাপারে যদি একটু বলেন যে এটা করতে কতক্ষণ লাগছে? আমি জানি না এখন আপনি কোত্থেকে দেখেছেন লুক, কিন্তু এখনো কোনো লুক বেরোয়নি ওনার, বেরোবে হয়তো, দেরি আছে, বা একটা কোনো ওরা পোস্টার রিভিল করবে। তো এখন যেগুলো নেটে ঘুরছে ওগুলো হচ্ছে সব ওই ফ্যান মেড পোস্টার। হ্যাঁ, তো আমাদের রিয়েল এখনো বেরোয়নি, আমরা জাস্ট লুক সেট করেছি। ওগুলো করতেও 1.5-2 ঘন্টার বেশি, কারণ বাংলা ছবিতে না
আপনি শুনবেন অনেকে বলছে 6 ঘন্টা তাদের মেকআপে লাগছে, কেউ কেউ বলছে 4 ঘন্টা লাগছে, কেউ কেউ বলছে 3 ঘন্টা মেকআপ তুলতে লাগছে। বাংলা ছবিতে যদি 6 ঘন্টা মেকআপ করতে বা 4 ঘন্টা মেকআপ করতে তুলতেও কেউ কেউ বলছে 4 ঘন্টা করে লাগছে, তাহলে না 10-12 ঘন্টা চলে যাচ্ছে। 8 ঘন্টায় যদি একটা শিফট হয় তাহলে সেক্ষেত্রে 10-12 ঘন্টা মেকআপ তুলতে বা করতে যদি যায় তাহলে আমরা শুটিংটা করব কখন, বা সেই আর্টিস্টও তো ক্লান্ত হয়ে পড়বে। তো আমার মনে হয় হিসাবটা তারা ভুল বলছেন, ঠিক মতো বলতে পারছেন না। মানে আবেগ, প্রত্যেকে ভালোবাসার একটা ইয়ে থাকে তো যে যার কাজের ওপর। তো মোটামুটি আমার যেটা লাগে, আমি বাংলা ছবি বেস করেই মানে বাংলা কাজ করছি হিসাবেই কংক্রিট ওয়েতে যদি কাজ করি তাহলে হায়েস্ট প্রস্থেটিক করতে আমার এখনো অবধি মানে খুব বেশি হলে 2.5 ঘন্টা লেগেছিল ইন্দুবালা ভাতের হোটেলে শুভশ্রীকে। যেহেতু মেয়েদের পুরোটাই হয়, মেয়েদের তো দাড়ি গোপ দিয়ে ম্যানেজ করা যায় না বা করা হয় না, তো সেক্ষেত্রে যেহেতু পুরোটাকে কভার করতে হয় দাড়ি মানে পুরো এইসবগুলো ইন্দুবালা ভাতের হোটেল যদি আপনি দেখেন শুভশ্রীর ওপর করেছি আমি দেবালয় ভট্টাচার্যের কাজ, তো সেই সব ক্ষেত্রে খুব হায়েস্ট আমার 2.5 ঘন্টা লেগেছে, তুলতে খুব বেশি হলে 1 ঘন্টা। তো বেশিরভাগ ক্ষেত্রে এর বেশি যদি যায় তো আমার ডিরেক্টর শুটটা করবে কখন। যারা বলছে যে 6 ঘন্টা লেগেছিল তারা এটাও বলছেন যে মেকআপ তুলতে গিয়ে ছাল চামড়া উঠে রক্ত বেরিয়ে গেছে। না, ওইটা যদি হয়ে থাকে তাহলে দ্য প্রসেস মানে ওয়ার্কিং প্রসেস ওয়াজ রং। যদি এরকম কেউ বলে থাকে, আমি শুনিনি যদি এরকম, হ্যাঁ ছাল চামড়া উঠে যাবে যদি কেউ মানে টেনে তার মানে অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক প্রসেসটাকে যদি না মেনে চলে। আর অনেকেই আমি শুনি বলে যে প্রস্থেটিক্স করলে যে মাসেল কাজ করে না, দ্যাট ইজ রং। বিকজ অফ সেই প্রস্থেটিক্সে যদি খুব মোটা হয় তখন কাজ করে না। হ্যাঁ এটা ঠিক যে অ্যাক্টরকে চোখের ওপর বেশি খেলতে হয়, কিন্তু যদি ঠিক মতো বানানো যায়, ঠিক মতো যদি তাকে ফিটিং করা যায় তাহলে সেই সব প্রস্থেটিক্সে মাসেল টাসেল সবই কাজ করবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিজের ছেলে সোমনাথ কুণ্ডু থাকতে ধূমকেতুতে দেখলাম যে মুম্বাই থেকে প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট নিয়ে আসা হলো, কেন? মানে আপনার উপর ভরসা কেন হারালো তারা? ভরসা হারানো কিনা বলবো না, আমাকে অফার করা হয়েছিল যে সেই সময় কোন পার্ট প্রডিউসারদের মধ্যে কেউ একজন আমাকে ইয়ে করেছিল, যে অফার করেছিল যে আমি বাকি মেকআপটা যাতে করি ওই পোর্শনটা বাদে। তো আমি তাকে বলেছিলাম যে দেখো ওইটা তো আমার জীবন, ওটা যদি আমি এখানে না দেখাতে পারি, কাজটা যদি না করে দেখাতে পারি তাহলে লোকে ভাববে যে আমি পারিনি বলে তাকে ডাকা হয়েছে, সেটা আমার জন্য ব্যাকফুটে চলে যাব। তো সেই জন্য আমি এটা ওই ছবিটা করতে চাই না, আমি নিশ্চয়ই অন্য কিছু করব, আমি একটু ওয়েট করতে চাই যাতে আমার প্রচারটা পায়। আর আমি মনে করি দেখো এটা তাদেরও দোষ না, যে কোনো একজন অভিনেতা বা অভিনেত্রী বা যে কেউ চাইবে তাদের বাজেট যদি একটা পারমিট করে, প্রডিউসার যদি বাজেট পারমিট করায় এবং সে চাইবে যে সুপার এক্সপার্টকে দিয়েই তার দামি মুখটা, এখন একজন হিরো বা হিরোইনের মুখটা কিন্তু অলওয়েজ দামি। হ্যাঁ মানে ও তো মুখের ওপরেই বেস করে ইয়ে হচ্ছে ওদের, তো সে অলওয়েজ চাইবে যে একজন বেস্ট কাউকে দিয়েই কাজটা করাতে। ধরো আমার আজকে জ্বর হয়েছে বা আমার একটা বড় কোনো রোগ হয়েছে, আমি চাইবো এমডি ডক্টর দিয়ে কাজ কর মানে রিপেয়ার করতে। সাধারণ এমবিবিএস এর কাছে যাওয়ার থেকে, নর্মাল মেডিসিন ডক্টরের কাছে যাওয়ার থেকে আমরা চাইবো যে একজন এমডি স্পেশালিস্টের কাছে যেতে। তো সেই ক্ষেত্রে তখন বম্বে থেকে তারা স্পেশালিস্ট আরও ভালো যার নাম আছে, তার ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল বিক্রম স্যার, আমিও খুব অ্যাডমায়ার করি স্যারকে। রিসেন্ট উনি চলে গেছেন, সবচেয়ে দুঃখের ব্যাপার। এবং কলকাতাতে প্রথম প্রস্থেটিক্স উনি পাতাল ঘরে করতে এসেছিলেন। ওনার অনেক ভালো ভালো কাজ আছে এখানে, আরও দুটো ভালো ছবি উনি করেছিলেন, যে দুটোতেই উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন বাংলার থেকে। সেটা হচ্ছে জাতিস্বর এবং মনের মানুষ, গৌতম ঘোষের। সেরকম একজন ব্যক্তি যার প্রোফাইল হাই, তো লোকে তো চাইবে তাকে দিয়েই কাজ করাতে। সেই ক্ষেত্রে আমি এটাকে কখনোই মনে করি না যে তাদের ফল্ট, তারা ঠিকই করেছেন। এবং এইটাও আমাকেও কিন্তু ইন্সপায়ার্ড করেছে যাতে আমিও সেই জায়গায় পৌঁছে যেতে পারি বা আমি নিজেকে প্রুফ করাতে পারি এবং ভবিষ্যতে যাতে আমার কাছে সবাই কাজটা করে। তো এখন ভগবানের আশীর্বাদে, সবার আশীর্বাদে এবং থ্যাঙ্কস টু সিজিত মুখার্জি বারবার আমাকে সুযোগ দিয়েছেন, একাধিকবার সুযোগ দিয়েছেন। এবং সিজিত মুখার্জি অনেক জায়গাতেই বলেছেন যে তিনি বিভিন্ন মেকআপ আর্টিস্টদের বিভিন্ন জায়গার মেকআপ আর্টিস্টদের সাথে কাজ করেছেন, কিন্তু তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে কলকাতার মেকআপ আর্টিস্টদের দিয়ে কাজ করাতে, এই ক্ষেত্রে স্পেশালিটির ক্ষেত্রে। তো তিনি আমাকে একাধিকবার সুযোগ দিয়েছেন, অরিন্দম শীল একাধিকবার সুযোগ দিয়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত। তারপরে ইন্দ্রদীপ দাশগুপ্ত আবার আমার সাথে মানে আরেকটা কাজ করতে চাই। রিসেন্ট আমাদের একটা সুপারহিট ছবি বেরিয়েছে যেটা গৃহপ্রবেশ, তো সেখানে প্রস্থেটিক্স ছিল না, বাট পরবর্তীটায় হবে আর কি, যেটা কাজ ছিল। এবং তিনি তার আগে আমাকে দিয়ে একটা ছবি করেছিলেন আগন্তুক বলে, যাতে সৈনিকে আমি 80 বছরের এক বৃদ্ধা বানিয়েছিলাম। তো এরকম সবাই ভরসা করছে, মানে এটাই আমার জন্য অনেক, যে
আর আমি চাইবো যে কলকাতায় আমরা যারা কাজ করি তারা নিজের ছবিকে, মাতৃভাষার ছবিকে যেভাবে আমরা মানে পরিশ্রম করতে চাই, তো সেইভাবেই সবাই আমার মতোই সবাই করবে আর কি। মানে একজন বাইরের থেকে এসছে তিনিও করবেন, কিন্তু আমাদের পরিশ্রমটা নিজের মাতৃভাষার উপর আরেকটু জড়িয়ে থাকবে আর কি। সবাই তো চায় যে টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করব, তো সেখানে সুযোগ কতটা হয়েছে, বা চাইলে তো আপনি ওখানে গিয়েও থাকতে পারতেন বা ওখানেও কাজ করলে হয়তো আরো ভালো লাইফস্টাইল লিড করতে পারতেন। হ্যাঁ, আমি বলিউডে অলমোস্ট 3টে কাজ করেছি, তার মধ্যে 2টো খুবই বড় মাপের ছবি। একটা নেটফ্লিক্সে রিলিজও হয়ে গেছে গত বছরে, জানে যা বলে, তাতে করিনা কাপুর, জয়দীপ আলাওয়াট, বিজয় বর্মা, সৌরভ সচদেব এরা সব ছিলেন, লিন লাইসা রাম, ঠিক আছে, এরকম অনেকেই ছিলেন। তো তারা আর কি আমাকে দিয়ে কাজ করিয়েছে এবং আমি সেই কাজগুলো করেছি। এবং বলিউডে তারপরেও আমি ডাক পেয়েছি, কিন্তু আমি স্বচ্ছন্দ বোধ করি যে যদি আমার বাংলাতে যদি এই ধরনের কাজগুলো হয়, এবং আমি অলওয়েজ সবসময় তাকিয়ে থাকি যে কন্টেন্ট মানে কোনটাতে আমার মেকআপের সুবিধা আছে। এমনও অনেক ছবি হয়, বলিউডের ছবি কলকাতাতেও হয় বা ওখানে হয় যে লোক নিতে হয় বলে নিল, 1 শিফট 1.5 শিফটে প্যাক আপ করলো, তারা সামান্য যতটা কাজ করার করলো, তারপর তাদের হয়ে গেল। আমি ওই ধরনের কাজ করতে চাই না। আমি চাই যে মেকআপ আর্টিস্টের গুরুত্ব থাকবে, মেকআপ থাকবে এবং সত্যিকারের মেকআপটা নিয়ে চর্চা হবে, সেটা ভালো হোক খারাপ হোক, লোকে খারাপ বললে খারাপ বলুক, ভালো বললে ভালো বলুক, মানে মেকআপটা নিয়ে আলোচনা হবে। তো সেই ধরনের কাজই আমি করতে চাই। সেটা তার জন্য যদি আসামিয়া উড়িয়া ছবিও করতে হয় আমি করতে রাজি আছি। যদি মানে কি বলবো রাজবংশী ছবি যেটা নর্থ বেঙ্গল হয়, তাতেও যদি এরকম কাজ হয়, তারা যদি এফোর্ট করতে পারে করতে রাজি আছি, যদি আমি গ্যাপ থাকে। বাট আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নিজের এখানকে। আমি চাই কলকাতা একসময় কলকাতার থেকে বোম্বেতে ছবি তৈরি হতো, ওই জায়গাটা যাতে আবার ফিরে আসে। তো এই জন্য ফার্স্ট প্রায়োরিটি আমার অলওয়েজ কলকাতা। আর ইন্ডিয়ান ছবি হিসাবে যে কোনো ছবিতে যে ডাকবে আমি যেতে চাই, যদি আমার অন্য কমিটমেন্ট না থাকে। বলিউডে কার কার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে? তখন অমিতাভ বচ্চনের সাথে আমার একটা স্বপ্ন, যে আমি স্বপ্নও দেখছিলাম একদিন ইন্দ্রপুরীতে উনি বসে আছেন, পুরনো ইন্দ্রপুরী স্টুডিও, আর আমি যুবক সোমনাথ মেকআপ করছে যুবক ইয়েকে। যদিও যুবকের মধ্যে দুজনের তফাৎ হয়ে যাবে অনেক, তার মানে আমি বয়স মানে ওনার সমকক্ষ হয়ে গেলাম, উনিও যুবক। এটা স্বপ্ন, যদি এই স্বপ্নটা কোনো দিন সত্যি হয়তো হতে পারে, হবে কিনা জানি না, স্যার তো এখন কাজ কমিয়ে দিচ্ছেন এরকমই। আর আমি অলমোস্ট বিক্রান্ত মাসির সাথে কাজ করেছি, যেটা আমি বলছিলাম এখানে কপি বলে একটা অরিন্দম দা ডিরেকশন দিয়েছিলেন, তো তাতে আমি বিক্রান্ত মাসি, সুরবিন চাওলা, অনুপ্রিয়া গোয়েঙ্কা ওরা সব ছিল, এদের সাথে কাজ করেছি আর কি, প্রত্যেকের সাথে।